শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমরা প্রত্যেকেই ভালো আছি। শীতের এই কুয়াশাচ্ছন্ন সকালে ক্লাস নিতে উপস্থিত হয়েছি। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগবে। তো আমরা কি বিষয় পড়াচ্ছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে। পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ে ছিলাম, যেখানে শিরোনাম হিসেবে ছিল বাংলাদেশের সংবিধান। আচ্ছা, তো গত ক্লাসে আমরা কি পড়িয়েছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে যে মৌলিক অধিকার নিয়ে আমরা আদ্যপান্ত আলাপ করার চেষ্টা করেছিলাম, কিন্তু বরাবরের মতোই একটা প্রশ্ন তোমাদের উদ্দেশ্যে ছুড়ে দিতে চাই। তোমাদেরকে বলতে হবে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অধ্যায়ে বা কোন ভাগে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা আছে, এটি একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে ঠিক কতগুলো মৌলিক অধিকার সম্পর্কে বলা আছে। আশা করি তোমরা এই উত্তর আমাকে জানাবে আমার এই ফেসবুক লাইভ এর ভিডিও টিউটোরিয়ালের নিচে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আজকে একটু দেখে নিই যে এই বাংলাদেশের সংবিধানের কোন টপিক নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হলো সংবিধানের সংশোধনী। আচ্ছা, অর্থাৎ সংবিধান যে শুধুমাত্র প্রথম যখন তৈরি করা হয় ঠিক সেই রকম রূপেই সারা জীবন থেকে যায়, ব্যাপারটা কিন্তু মোটেও সেই রকম না। এই সংবিধানের বেশ পরিবর্তন হয়, যেটাকে আমরা বলছি সংবিধানের সংশোধনী। সংশোধনের ইংলিশটা হলো অ্যামেন্ডমেন্ট, এটা মনে রাখার চেষ্টা করবে। তাহলে আমরা এই টপিক পড়ব, কিন্তু ধারাবাহিকভাবে কি কি বিষয় আলোচনা করব, চলো সেদিকে একটু মুভ করি। প্রথমেই আমরা জানবো যে সংবিধান সংশোধনী কি। আসলে সংবিধান সংশোধনী কথার অর্থ কি সে বিষয় সম্পর্কে আমরা একটু জেনে নিই। তোমরা জানো যে একটা সংবিধানে প্রস্তাবনা থাকে, রাষ্ট্র পরিচালনার মূলনীতি থাকে, মৌলিক অধিকার থাকে, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, অনুচ্ছেদ সমূহের মধ্যে এই সমস্ত বিষয় আদ্যপান্ত আলাপ করা থাকে। এছাড়াও তফসিল থাকে। এই যে বিষয়গুলো আছে, অনুচ্ছেদ, তফসিল কিংবা প্রস্তাবনা, এর অংশবিশেষ সরিয়ে দেওয়া, পরিবর্তন করা, পরিমার্জন করা, সেই বিষয়টাকে আমরা কি বলতে পারি? এই সংবিধান সংশোধনী বলতে পারি। আচ্ছা, এটা একটা সহজ ব্যাপার। যেমন বাংলাদেশের সংবিধান এখন পর্যন্ত, অর্থাৎ 1972 সালের পর থেকে 2020 সাল পর্যন্ত 17 বার সংশোধনী হয়েছে। আমরা যদি পৃথিবীর আরও কয়েকটি রাষ্ট্রের সংবিধানের দিকে লক্ষ্য করি, সেখানে আমরা দেখব যে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান 27 বার। এই দীর্ঘ 250 বছরের ইতিহাসে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কিন্তু 27 বার সংশোধিত হয়েছে, এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের সংবিধান এই 2020 সাল পর্যন্ত 104 বারের মতো সংশোধিত হয়েছে। আচ্ছা, এই তথ্যপাত্র তোমরা একটু লক্ষ্য রাখবে, এবং বিশেষ করে বাংলাদেশের সংবিধান কতবার সংশোধিত হয়েছে সেই প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষার হলে গেলে অবশ্যই পেয়ে যাবে। মনে রাখবে এটা 17 বার। নেক্সট স্লাইড আমরা লক্ষ্য করি। নেক্সট স্লাইডে কি বলছে? সংবিধান কেন সংশোধন করা হয়। আচ্ছা, তোমাদের কাছে মনে হতে পারে না সংবিধান একটা মৌলিক দলিল যার থেকে অনেক আইন নিঃসৃত হয়, তারপর এরকম মানে একটা বেসিক স্ট্রাকচার বেসড ডকুমেন্টকে কেন পরিবর্তন করা হয়, এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু তোমাদের মনের মধ্যে কিন্তু কাজ করে থাকবে। তোমাদের মধ্যে কিন্তু এই কৌতূহল আমার মধ্যেও জন্ম নিয়েছিল। যাই হোক, তো এই সংবিধান কেন সংশোধন করা হয় সেটা আমরা একটু জানার চেষ্টা করি। একটা জিনিস মনে রাখো যে 1972 সালে বাংলাদেশের মানুষের যেরকম চাহিদা ছিল, হ্যাঁ, যেরকম প্রয়োজন ছিল, সেই চাহিদা এবং প্রয়োজন এবং পরিবেশ 2020 সালে কিন্তু একই রকম থাকবে না, তাই না? ঠিক একই রকম একটা রাষ্ট্রের সামাজিক পরিবর্তন হয়, রাজনৈতিক পরিবর্তন হয়, অর্থনৈতিক পরিবর্তন হয়, মানুষের নতুন নতুন চাহিদার প্রয়োজন হয়। এই সমস্ত কারণে সত্যিকার অর্থেই একটা রাষ্ট্রের সংবিধান কিন্তু পরিবর্তন করা প্রয়োজন হয়ে পড়ে। তার মানে কি, খুব ছোট করে এইভাবে বললেই হবে যে একটা রাষ্ট্রের অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক কারণে মূলত কি হয়, কিংবা মানুষের কল্যাণের জন্য বা পরিবেশের সাথে অ্যাডজাস্ট করার জন্য কি করা হয়, এই সংবিধান কিন্তু সংশোধনের বিশেষভাবে প্রয়োজন হয়। ঠিক এরকম প্রয়োজনের তাগিদেই পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদেশের সংবিধানে কিন্তু কি হয়েছে, 17 বার পরিবর্তন হয়েছে। আচ্ছা, আমরা পরের স্লাইডটা লক্ষ্য করি। পরের স্লাইডে কি বলছে? সংবিধান সংশোধনের প্রক্রিয়া। আচ্ছা, আমরা জানি যে সংবিধান তো সংশোধন করতেই হয়, আমরা পূর্বের কথাবার্তায় যেটা বুঝলাম আর কি। কিন্তু এই সংবিধান
ঠিক কী প্রক্রিয়ায় সংশোধন করা হয় সেই সম্পর্কে কিন্তু আমাদের ধারণা লাভ করতে হবে, এবং সংবিধান সংশোধন করার ক্ষমতাটা কার সেটা একটা উল্লেখযোগ্য আলোচ্য বিষয় হওয়া উচিত। যেমন আমি এখানে একটি সংখ্যা লিখেছি একটা বৃত্তের মধ্যে, সেই বৃত্তের মধ্যে কি আছে 142 লেখা আছে। এই কথার অর্থ কি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে সংবিধান আছে না, সেই সংবিধানের 142 নং অনুচ্ছেদে সংবিধান সংশোধনের ক্ষমতা রয়েছে বা বিষয়টা উল্লেখ রয়েছে। তার মানে এখন যদি আমি তোমাদের প্রশ্ন করি যে সংবিধান সংশোধনের কথা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে আছে, তোমরা বলতে পারবে 142। এই 142 নং অনুচ্ছেদের ক্ষমতা বলেই সংবিধান পরিবর্তন করে কে, আমাদের পার্লামেন্ট, জাতীয় সংসদ, তাই না? আচ্ছা, কিন্তু এই সংবিধান সংশোধনের প্রক্রিয়াটা আমরা একটু জেনে নিই। এই প্রশ্ন বা এই বিষয়ে কিন্তু তোমাদের পরীক্ষার হলে উত্তর অবশ্যই লিখতে হবে, এবং এটা জানা বিশেষভাবে জরুরি যে সংবিধানটা ঠিক কিভাবে পরিবর্তন হয়ে থাকে। আচ্ছা, আমি প্রথমেই লিখেছি বিলের শিরোনামের সংশোধনের বিষয় উল্লেখ থাকবে, অর্থাৎ ঠিক সাধারণ আইন পাশের মতোই এই সংবিধান সংশোধনের বিলও এই পার্লামেন্টে উপস্থাপন করতে হয়। তো যখন বিল আকারে এই সংশোধনের বিষয়টা উপস্থাপন করা হয়, তো বিলের শিরোনামের মধ্যে তোমরা রচনায় এসেতে শিরোনাম লিখো না, ঠিক এইরকম আর কি। এই শিরোনামের মধ্যে অবশ্য উল্লেখ করতে হবে সংবিধানের কোন কোন অংশটুকু পরিবর্তন করার জন্য এই বিল উপস্থাপন করা হয়েছে। যদি সেই বিষয়টা না করা হয় তাহলে সংবিধান সংশোধন করা একটু জটিল হয়ে যাবে বা হবেই না। সংবিধানের 142 নং অনুচ্ছেদে কিন্তু এভাবেই বলা আছে। আমরা পরের বিষয়টা লক্ষ্য করি, সংসদে 2/3 ভোটে পাশ হতে হবে। হ্যাঁ, আমি একটু সংক্ষিপ্ত আকারে লিখেছি। তোমরা জানো যে বাংলাদেশের যে জাতীয় সংসদ রয়েছে কিংবা আইন বিভাগ রয়েছে তার সদস্য সংখ্যা 350। তো সেই ক্ষেত্রে যদি বাংলাদেশের সংবিধানের কোনো অনুচ্ছেদ, প্রস্তাবনা, তফসিল বা দফা, উপ অনুচ্ছেদ যদি পরিবর্তন করতে হয় বা নতুন বিষয় যুক্ত করতে হয়, সেই ক্ষেত্রে জাতীয় সংসদের 350টি আসনের মধ্যে 2/3 ভোটে বিষয়টি পাশ হতে হয়। তখনই সেটা কি হয়, এই সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে অন্তত পার্লামেন্ট থেকে সেটা পাশ হয়। আচ্ছা, তারপরে তোমরা বুঝতে পেরেছো যে 2/3 এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কিন্তু এটা পরীক্ষায় আসবে কিন্তু। আচ্ছা, এখন এই যে জাতীয় সংসদের 2/3 ভোটে পাশ হওয়ার পরে, হ্যাঁ, আমরা এবার কোথায় যাব, রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদন। ওই যে অন্য অন্য আইনের মধ্যেও সংবিধান সংশোধনীত যে আইন পার্লামেন্টে পাশ হয় সেটাও কিন্তু এই মহামান্য রাষ্ট্রপতির কর্তৃক অনুমোদিত হতে হয় বা স্বাক্ষরিত হতে হয়। তো এই পার্লামেন্ট পাশ করার পরে সেটা রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতি 7 দিনের মধ্যে কি করবে, এই সংবিধান সংশোধনীতে সাইন করবেন কিংবা অনুমোদন করে দিবেন। আচ্ছা, কিন্তু মহামান্য রাষ্ট্রপতি কি না করেন, যদি স্বাক্ষর না করেন কিংবা অনুমোদন না করেন, তাহলে কি এটা সংবিধান সংশোধন হবে না? অবশ্যই হবে। কারণ জানো, বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি কিন্তু প্রকৃত ক্ষমতার অধিকারী নয়। আচ্ছা, সেটা একটা দিক। সেই কারণেই রাষ্ট্রপতি সাইন না করলেও কি হবে, এটা এই সংবিধান সংশোধিত হয়ে যাবে বা বিষয়টা আইনে পরিণত হয়ে যাবে। আচ্ছা, কিন্তু পরে একটা পয়েন্ট তোমরা লক্ষ্য করে, গণভোটের আয়োজন। এখন মহামান্য রাষ্ট্রপতি যদি মনে করে যে না, এই বিষয়টা, এই যে সংবিধান সংশোধন করা হচ্ছে, এই সংবিধান সংশোধনের ক্ষেত্রে জনগণের মতামতটা কি, ঠিক সেই বিষয় জানার জন্যে মহামান্য রাষ্ট্রপতি এই বিষয়টাকে গণভোটে দিতে পারে বা গণভোটের আয়োজন করতে পারে। এই বিষয়টা কিন্তু মহামান্য রাষ্ট্রপতির হাতে ছিল। কততম সংশোধনীকে, পঞ্চদশ সংশোধনীর আগে, যেটি 2011 সালে হয়েছিল। কিন্তু পঞ্চদশ সংশোধনীতে এই যে গণভোটের আয়োজনটি বাতিল করা হয়েছে। মূলত আমি রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদন এই পর্যন্তই কিন্তু সংবিধান সংশোধনের প্রক্রিয়ার আলোচনা সীমাবদ্ধ রাখতে পারতাম, কিন্তু ভাবলাম যে একটু বাড়তি তথ্য তোমাদেরকে দেই। আচ্ছা, এটা হলো সংবিধান সংশোধনের প্রক্রিয়া। তাহলে আমি আরেকটু রিভাইজ করতে চাই, সেটা কি, যে সংবিধান সংশোধনের কথা সংবিধানের কত নং অনুচ্ছেদে আছে, 142 নং অনুচ্ছেদে আছে। আচ্ছা, এখন এই সংবিধান সংশোধনের ক্ষমতা কার হাতে? এই যে সংবিধান কিন্তু এই ক্ষমতাটা দিয়েছে মূলত আমাদের জাতীয় সংসদের হাতে, এবং জাতীয় সংসদের 2/3 ভোটে পাশ হতে হয় বিষয়টা। পরবর্তীতে রাষ্ট্রপতি 7 দিনের মধ্যে এটা অনুমোদন দেয়। এই তথ্য কিন্তু মনে রাখা খুব জরুরি। আচ্ছা, আমরা পরের বিষয়টাতে একটু লক্ষ্য করি কি আছে। আচ্ছা, পরের বিষয়টা দেখতে পাচ্ছি প্রথম সংশোধনী। আচ্ছা,
আমি পূর্বেই একদমই প্রথম দিকে আজকের আলোচনায় বলেছিলাম কি যে বাংলাদেশের সংবিধান 17 বার সংশোধিত হয়েছে। তো আজকে একটা লেকচারেই কিন্তু সব সংশোধনী পড়ানো একটু মুশকিল বটে। তো আমি আজকে মূলত 3টা সংশোধনী নিয়ে তোমাদের সাথে কথা বলার চেষ্টা করব। তারই বহিঃপ্রকাশ হিসেবে প্রথম সংশোধনী। আচ্ছা, এই যে সংশোধনী কবে পার্লামেন্টে বিল আকারে উপস্থাপন করা হলো, কত তারিখে সেটা পাশ হলো, মহামান্য রাষ্ট্রপতি কত তারিখে অনুমোদন দিল, এই 3টে তারিখ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তবে সাধারণত দেখা যায় পরীক্ষাগুলোতে পার্লামেন্টে পাশ হয়েছে কত তারিখে, সেই তারিখটা খুব জরুরি। তো আমি সেই তারিখগুলোই বেশি ফোকাস করব আজকের আলোচনায়। প্রথম সংশোধনী 15ই জুলাই 1973 সাল। এই তারিখে কি করা হয়? এই তারিখেই পার্লামেন্টে পাশ হয় এবং মহামান্য রাষ্ট্রপতিও 15ই জুলাই 1973 সালে এটি অনুমোদন করে। কাজেই তোমাদের জন্য একই তারিখে 2টা প্রশ্নের উত্তর এসে গেল। এটা সহজ একটা ব্যাপার। এখন এই প্রথম সংশোধনীর প্রেক্ষাপটটা আমরা একটু জানি। প্রথম সংশোধনের প্রেক্ষাপটের কথা বলতে গেলে আমরা 26 মার্চ 1971 সালে আমাদের স্বাধীনতা ঘোষণা করেছিলাম এবং 16ই ডিসেম্বর 1971 সালে আমরা কিন্তু বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হয়েছিলাম। তো এই দীর্ঘ 9 মাসে বাংলাদেশের ইতিহাসে বিশাল ঘটনা ঘটে গেছিল। তো সেই ঘটনায় আমাদের এই প্রথম সংশোধনীর সাথে যে বিষয়টা খুব ওতপ্রোতভাবে জড়িত, এই 9 মাসের মধ্যে আমরা একটা বিষয় লক্ষ্য করি যে গণহত্যাজনিত অপরাধ, যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, আন্তর্জাতিক আইনের অধীনে অপরাধ, অর্থাৎ এই 71 সালের মহান মুক্তিযুদ্ধে এই 4 ধরনের অপরাধ সংগঠিত হয়েছিল। অপরাধ সংগঠিত হওয়ার কারণে আমরা একটু মুশকিলেই পড়ে গেলাম। আমি নিচেই দেখো আর একটা সেন্টেন্স লিখেছি, প্রচলিত আইন না থাকা, অর্থাৎ এই অপরাধের জন্যে প্রচলিত আইন আমাদের ছিল না, মানে বিচার করার জন্য। অর্থাৎ এই অপরাধ যারা করেছে তাদের তো আমরা বিচার করব, সেই বিচারের জন্য বাংলাদেশে কি কোনো আইন ছিল না। সেই জন্য আমি এখানে লিখেছি প্রচলিত আইন না থাকা। তাহলে এদেরকে বিচার আমাদের করতে হবে, এই মুশকিলটা তৈরি হয়ে গেল। ঠিক সেই কারণেই এই সমস্ত ঘৃণ্য অপরাধীদের বিচারের জন্য বাংলাদেশ সরকার বা বাংলাদেশ রাষ্ট্র কিন্তু আমাদের যে সংবিধান ছিল সেই সংবিধানে একটা পরিবর্তন নিয়ে আসলো 1973 সালে, এবং সেটা কি আমরা বলছি প্রথম সংশোধনী। আমরা পরের স্লাইডে ধারাবাহিকভাবে আরও আলোচনা করতে পারবো। আমরা এখানে কি দেখছি? আমরা দেখছি যে সংশোধনীতে যা যুক্ত করা হয়, অর্থাৎ আমাদের যে সংবিধান ছিল সেই সংবিধানে প্রথম সংশোধনীতে কি কি বিষয় যুক্ত করা হয়েছিল সেটা আমি এখানে একটু বলার চেষ্টা করেছি। তো আমরা দেখতে পাই যে আমাদের যে মৌলিক অধিকারের একদম শেষের যে অনুচ্ছেদটা, হ্যাঁ, 3য় ভাগে, সেখানে 47(2) পর্যন্ত ছিল, কিন্তু আমরা দেখলাম প্রথম সংশোধনীর মাধ্যমে 47(3) যুক্ত করা হলো। এরপরে 47 ক আরেকটি অনুচ্ছেদ যুক্ত করা হলো। আচ্ছা, তো ব্যাপারটা হলো যে তোমাদের কাছে একটা প্রশ্ন আসতে পারে না যে বাংলাদেশের যে আইন ছিল সেই আইনেই তাদেরকে বিচার করা যেত না? হ্যাঁ, যেত। কিন্তু এই ঘৃণ্য অপরাধীদের যদি আমরা প্রচলিত ওই তথাকথিত আইনে যদি বিচার করতাম তাহলে কি হতো? তারা এই 3য় ভাগের, অর্থাৎ সংবিধানের 3য় ভাগের যে মৌলিক অধিকার আছে না, সেখানে তো মূলত সুরক্ষা সম্পর্কিত অনেক অধিকার বলা আছে। তো এই সুরক্ষা সম্পর্কিত অধিকারগুলো এই অপরাধীরা নিয়ে নেওয়ার কারণে তারা সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করত বাংলাদেশ সরকারের বিরুদ্ধে, এবং তাদের বিচার করা বাংলাদেশ রাষ্ট্র কিংবা সরকারের জন্য বিশাল একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াতো। ঠিক তাদেরকে সেই সমস্ত অধিকার থেকে বঞ্চিত করার জন্যই মূলত আমাদের সরকার তৎকালীন সময়ে এই সংশোধনী আনার বিষয়ে বিশাল ভূমিকা রেখেছিল। তো আমি এখানে যে বিষয়টা লক্ষ্য করছি যে 47(3), হ্যাঁ, আমি এইখানে যে কথাবার্তা লেখার চেষ্টা করেছি সেখানে 47(3) সংবিধানে স্পষ্টভাবে বলা আছে, মানে যুক্ত করার পরে, সংশোধনী করার পরে যে অংশটুকু যুক্ত করা হয়েছে সেটা এই। তো আমরা দেখতে পাই যে এই ডান পাশের টিক চিহ্নিত যে লেখাগুলো আছে, গণহত্যাজনিত অপরাধ, যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, আন্তর্জাতিক আইনের অপরাধ, অর্থাৎ এই অপরাধে কারা অভিযুক্ত হবে
তাদের নাম কিন্তু আমি এইখানে লেখার চেষ্টা করছি। এটা আমার মন গড়া কথা মোটেও নয়, এটা সম্পূর্ণরূপে সংবিধানের 47(3) অনুচ্ছেদ অনুযায়ী, যেটা প্রথম সংশোধনীতে যুক্ত করা হয়েছিল, পূর্বে ছিল না, অর্থাৎ 1972 সালের সংবিধানে ছিল না, যেটা আমাদের মূল সংবিধান। আচ্ছা, তাহলে এই অপরাধে কারা কারা যুক্ত হবে? সশস্ত্র বাহিনীর সদস্যরা হতে পারেন, প্রতিরক্ষা বাহিনীর সদস্য অথবা সহায়ক বাহিনীর সদস্য, অন্য কোনো ব্যক্তি, সমষ্টি বা সংগঠন কিংবা যুদ্ধবন্দী, অর্থাৎ এই অপরাধে এরাই অপরাধী হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা দেখব যে 1971 সালে এই অপরাধ কারা করেছিল। আমরা জানি পাকিস্তানি সেনাবাহিনী অপরাধ করেছিল এবং পাকিস্তানি সেনাবাহিনীর 195 জন সদস্যকে, তারা হলো সশস্ত্র বাহিনীর সদস্য ছিল, হ্যাঁ, কিন্তু অন্য রাষ্ট্রের তারা সদস্য ছিল। তাদেরকে কিন্তু এই আর্টিকেলটা যুক্ত করার কারণে আমরা অপরাধ হিসেবে সাব্যস্ত করতে পারি এবং ইন্টারন্যাশনাল আইন তৈরি করার মধ্য দিয়ে আমরা তাদের বিচারের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছিলাম 195 জন সেই পাকিস্তানি সশস্ত্র বাহিনী। আচ্ছা, আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে কি আছে? আমি আগে বললাম 47(3), এবার 47 ক। 47, ওই যে তোমাদেরকে বললাম যে এই ঘৃণ্য অপরাধীদের মৌলিক অধিকারের উল্লেখযোগ্য কতগুলো অধিকার থেকে বঞ্চিত করার জন্যে আমরা কিন্তু এই সংবিধানে 47 ক অনুচ্ছেদ যুক্ত করতে পেরেছিলাম। তাহলে এই ঘৃণ্য অপরাধীদের কোন কোন অধিকার থেকে, মৌলিক অধিকারের কোন কোন অধিকার বঞ্চিত করার জন্য আমরা এই 47 ক সংযুক্ত করেছিলাম, সেটা একটু তোমাদের একটু বলার চেষ্টা করি। আইনের আশ্রয় লাভের অধিকার 31। তোমাদের আমি এটা পড়িয়েছি গত ক্লাসে যে প্রত্যেকটা মানুষের তার জীবন, স্বাধীনতা, সম্পত্তি কিংবা সম্মান বাঁচানোর অধিকার রয়েছে এবং সেই জন্য সে আইনের আশ্রয় লাভ করতে পারে। কিন্তু যারা এই 71 সালের এই অপরাধ করেছে, যুদ্ধ অপরাধ করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, গণহত্যা করেছে, ধর্ষণ করেছে, তাদের এই সুযোগটুকু থেকে বঞ্চিত করা হয়েছে 47 ক থেকে। এরপরে আমরা দেখি প্রোটেকশন এগেনস্ট ট্রায়াল আন্ডার এক্স পোস্ট ফ্যাক্টো লেজিসলেশন, 35-এর 1-এ এটা বলা আছে। তো এক্স পোস্ট ফ্যাক্টো লেজিসলেশন জিনিসটা কি? মনে করো কোনো একটা সময়ে কোনো একটা ঘটনা ঘটেছে, কিন্তু সেই ঘটনার সময়ে ওই বিষয়ের আসলে কোনো আইন নেই, হ্যাঁ, ওই বিষয় বা ওই অপরাধের জন্য কোনো আইন নেই, কিংবা এমনও হতে পারে যে পরিমাণ অপরাধের জন্য শাস্তির কথা বলা আছে সেটা যথেষ্ট না, সেটা বাড়ানো হতে পারে। কিন্তু পরবর্তীতে আইন তৈরি করা হয়েছে, কিন্তু অপরাধ যখন সংগঠিত হয়েছিল সেই সময় থেকেই এটা বিবেচনা করা হবে। হ্যাঁ, এই বিষয়টাকে আমরা বলছি এক্স পোস্ট ফ্যাক্টো লেজিসলেশন, যেটা 35-এর 1 অনুচ্ছেদে আছে। এটা একটা মৌলিক অধিকার ছিল, কিন্তু এই জিনিসটা এই অপরাধীরা যারা এই যে 71 সালে ঘৃণ্য অপরাধ করেছিল তাদের জন্য বঞ্চিত করা হয়েছে। আচ্ছা, এরপরে আমরা দেখি আইনের দ্বারা প্রতিষ্ঠিত স্বাধীন ও নিরপেক্ষ আদালতে দ্রুত ও প্রকাশ্যে বিচার লাভের অধিকার। হ্যাঁ, এটা 35-এর 3 অনুচ্ছেদে বলা আছে। অর্থাৎ আমরা জানি কি 35-এর 3-এ এর মর্ম কথা বা মূল কথা হচ্ছে যে একজন ব্যক্তিকে যদি পুলিশ কি করে, অ্যারেস্ট করে, তাকে দ্রুত সময়ে বলতে হবে যে কেন অ্যারেস্ট করা হয়েছে, তার আইনজীবীর সাথে পরামর্শ করার সুযোগ দিতে হবে, কিংবা 24 ঘন্টার মধ্যে তাকে আদালতে সামনে উপস্থিত করতে হবে। কিন্তু আবার কি করতে হবে, তাকে হলো দ্রুত বিচার করার ব্যবস্থা করতে হবে এবং বিচারটা হবে প্রকাশ্য আদালতে, অর্থাৎ গোপন কোনো রুমের মধ্যে নয়। কিন্তু এই সমস্ত বিষয় থেকে কি করা হয়েছে, বিশেষ করে এই যে দ্রুত প্রকাশ্যে, এই দুটো বিষয় থেকে কিন্তু এই ঘৃণ্য অপরাধী যারা যে 71 সালে এই ক্রাইমগুলো করেছিল তাদেরকে বঞ্চিত করা হয়েছে। এরপর আমরা আসি মৌলিক অধিকার বলবৎকরণ অধিকার, এটা 44 নম্বরে আছে, তোমরা জানো। হ্যাঁ, আমরা জানি যে যদি কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করা হয় তাকে তার কারণ জানাতে হবে এবং উকিলের সাথে পরামর্শ করার সুযোগ দিতে হবে এবং 24 ঘন্টার মধ্যে আদালতে সোপর্দ করার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, কিন্তু এইরকম যদি না হয় তাহলে যে কোনো ব্যক্তি সুপ্রিম কোর্টের মানে সেখানে মামলা করতে পারে, হ্যাঁ, রিট করতে পারে, সেটা আবার সংবিধানের 102 নং অনুচ্ছেদ অনুযায়ী। তখন সুপ্রিম কোর্ট তার পক্ষে রায় দিতে পারে। তো এই ঘৃণ্য অপরাধী যারা 71 সালে ওই যেই ক্রাইমগুলো করেছিল, মানবতা বিরোধী অপরাধ, গণহত্যাজনিত অপরাধ, তারা যেন এই অধিকার থেকে বঞ্চিত হয়, সেই জন্য এই 47 ক অনুচ্ছেদে এই মৌলিক অধিকার বলবৎকরণ অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়। তার মানে এটা মূলত প্রথম সংশোধনী নিয়ে আমাদের বিস্তারিত আলাপ।
এবার আমরা দেখব দ্বিতীয় সংশোধনী। তোমরা লক্ষ্য করছো আমি এখানে দুইটা তারিখ লিখেছি, 18 সেপ্টেম্বর আর 22 সেপ্টেম্বর 1973 সালে। এই সালগুলো এবং তারিখ টু দ্য পয়েন্টে মনে রাখতে হবে, কেননা এগুলো তোমাদের এমসিকিউ পরীক্ষায় খুবই আসে। আচ্ছা, এখন 18 সেপ্টেম্বরটা কি? 18 সেপ্টেম্বর 1973 সালে দ্বিতীয় সংশোধনী জাতীয় সংসদে পাশ হয়ে যায় এবং 22 সেপ্টেম্বর 1973 কি? এটা মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত হয়। এই জন্য দুইটা তারিখ আমি এখানে উপস্থাপন করেছি। এখন আমরা যদি এই দ্বিতীয় সংশোধনীতে ঠিক কি কি যুক্ত করা হয়েছিল, দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে আমাদের যে সংবিধান রয়েছে সেখানে কি কি বিষয় যুক্ত করা হয়েছিল সেটা টু দ্য পয়েন্টে আমি একটু লেখার চেষ্টা করেছি। মূলত চারটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে আমাদের সংবিধানে যুক্ত করা হয়েছিল। তো আমরা একটু লক্ষ্য করি, প্রথমেই আছে জরুরি অবস্থা ঘোষণার বিধান। হ্যাঁ, সেটা সংবিধানের নতুন একটা অধ্যায় যুক্ত করেছে, যেটা আমরা বলি নবম ক অধ্যায়। হ্যাঁ, তো সেখানে এইভাবে দেওয়া হয়েছে 141-এর ক, 141-এর খ ও 141-এর গ, এভাবে তিনটা অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে এই দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে, যার মূল বিষয় হলো জরুরি অবস্থা। এখন স্বাভাবিকভাবেই তোমাদের মনে হচ্ছে জরুরি অবস্থা কি? এই 141-এই স্পষ্টভাবে বলা আছে যে যদি মহামান্য রাষ্ট্রপতির কাছে মনে হয় দেশ এখন জরুরি অবস্থার মধ্যে রয়েছে, কিংবা অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে, কিংবা বহিঃশত্রুর আক্রমণের মধ্যে রয়েছে, বা অভ্যন্তরীণ কোনো অংশে গোলযোগের সৃষ্টি হয়েছে, তখনই মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী পরামর্শক্রমে কি করতে পারে? দেশে জরুরি অবস্থা জারি করতে পারে। এখন জরুরি অবস্থা জারি করলে কি হয়? জরুরি অবস্থা জারি করলে আমরা জানি যে মৌলিক অধিকার রয়েছে 36, 37, 38, 39, 40 এবং 42, এই 6টা মৌলিক, মানে এগুলো বললাম কি, এগুলো অনুচ্ছেদ। এই 6টা অনুচ্ছেদ থেকে সাধারণ মানুষ বঞ্চিত হবে মূলত এই রাষ্ট্রের স্বার্থের কারণে। সেই জন্যই জরুরি অবস্থার কথাটা এই দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে আমাদের সংবিধানে যুক্ত করা হয়েছে। মনে রাখতে হবে যে আমাদের 1972 সালের যে মূল সংবিধান ছিল, সেই সংবিধানে দুটি বিষয় ছিল না, তার মধ্যে একটি ছিল জরুরি অবস্থা, আর দ্বিতীয় বিষয়টা ছিল বিনা বিচারে আটক সংক্রান্ত আইন প্রণয়নের ক্ষমতা পার্লামেন্টকে প্রদান। অর্থাৎ বিনা বিচারে কাউকে আটক করা যাবে না, সেই বিষয়টাও কিন্তু 1972 সালের সংবিধানে ছিল না। এবার আমরা দ্বিতীয় বিষয়টা ইতিমধ্যেই বলেছি, আবার একটু বলি। বিনা বিচারে আটক সংক্রান্ত আইন প্রণয়নের ক্ষমতা পার্লামেন্টকে প্রদান। আমরা 33 নম্বর অনুচ্ছেদের মূল বিষয়টা কি জানি? আমরা সেখানে জানি যে গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ, অর্থাৎ আমরা জানি যে কাউকে অবশ্যই তার কারণ জানিয়ে গ্রেপ্তার করতে হবে, তাই না? কিন্তু এই দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে সংবিধান এই 33 নং অনুচ্ছেদের সামান্য পরিবর্তন নিয়ে আসলো, এবং সেই পরিবর্তন নিয়ে এসে এমন করলো যে পার্লামেন্টকে একটা ক্ষমতা দিল যে পার্লামেন্ট কোনো ব্যক্তিকে যদি বিনা বিচারে আটক করতে হয় এবং সে সংক্রান্ত আইন কিন্তু তুমি পার্লামেন্ট তৈরি করতে পারো। ঠিক সেই সুযোগটা কিন্তু এই দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে পার্লামেন্টকে দেওয়া হয়েছিল। এটা মনে রাখা বিশেষভাবে জরুরি। এই দুইটি বিষয় কিন্তু একদমই ইউনিক ছিল 1972 সালের সংবিধানে, মানে ছিল না, কিন্তু পরবর্তীতে সংশোধনী করে যুক্ত করা হয়েছে, যেটা আসলে খুব বেশি সুখকর হওয়ার কথা নয়। মূলত ব্রিটিশ পিরিয়ডে এবং পাকিস্তান পিরিয়ডে আমরা দেখেছি যে গভর্নর জেনারেল কিংবা পাকিস্তানের গভর্নর জেনারেল এবং প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রীরা হরহামেশাই জরুরি অবস্থা জারি করে বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের ধরপাকড় করার যে ব্যবস্থা বা দমন নীতির প্রয়োগের একটা ব্যবস্থা কিন্তু এই জরুরি অবস্থা এবং বিনা বিচারে আটক দুটি উপাদানের মাধ্যমে সম্পূর্ণ করত। সেই অভিজ্ঞতার কারণেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে যে সংবিধান তৈরি করেছিলেন, সেইখানে কিন্তু এই তিক্ত অভিজ্ঞতার কারণে এই দুটি বিষয় ছিল না, কিন্তু পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পাই দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে এই দুটি জিনিসকে আমাদের সংবিধানে যুক্ত করা হয়। আচ্ছা, 3 নম্বর বিষয়টা আমরা লক্ষ্য করি, মৌলিক অধিকারের পরিপন্থী আইন পাশের বিধান আনা হয়। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে মৌলিক অধিকার যে অনুচ্ছেদ থেকে শুরু হয়েছে সেটা 26 নং অনুচ্ছেদ। 26 নং অনুচ্ছেদে কি বলা আছে? বলা আছে যে মৌলিক অধিকার অর্থাৎ তৃতীয় ভাগের সাথে মানে অসামঞ্জস্যপূর্ণ হয় এমন কোনো আইন তৈরি করা যাবে না।
যদি করা হয় যতটুকু অসামঞ্জস্যপূর্ণ হবে সেই আইনে ততটুকু বাতিল হবে। দ্বিতীয়ত এরকম বলা আছে, মানে 26-2 এরকম বলা আছে যে রাষ্ট্র নিজেও মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্যপূর্ণ আইন তৈরি করবে না এবং আইন তৈরি করলেও সেটা বাতিল করে দিবে, এই কথাটুকু বলেছে। এখন এই রকম রাষ্ট্র কিংবা সরকার অনেক সময় তাদের নিজেদের প্রয়োজনে মৌলিক অধিকারের পরিপন্থী কিন্তু আইন পাশ করে ফেলে, ক্ষেত্র বিশেষে সেটা প্রয়োজনও হয়। কিন্তু এই ধরনের আইন যদি রাষ্ট্র কিংবা সরকার করে ফেলে, কিন্তু আদালতের মাধ্যমে সেটা কি করা হয় যায়, আদালতের মাধ্যমে সেটা বাতিল করার বিশাল একটা সম্ভাবনা তৈরি হয়ে যায় এই 26(2) অনুযায়ী আমরা বুঝতে পারি। আচ্ছা, কিন্তু ঠিক সেই আদালত যেন বন্ধ করতে না পারে সেই জায়গা থেকে কাজ করার জন্য 26(3) নং অনুচ্ছেদ এই দ্বিতীয় সংশোধনীতে যুক্ত করা হলো। এবং 26(3) নং অনুচ্ছেদে কি বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে এই যে মৌলিক অধিকার যেটা কিনা সংবিধানের 3য় ভাগে আছে, সেখানে যা কিছুই বলা থাক না কেন সংবিধানের 142 নং অনুচ্ছেদে এই ভাগের যা কিছুই পরিবর্তন করা হোক না কেন, সেটা যদি মৌলিক অধিকারের পরিপন্থী হয় তাহলেও সে বিষয়ে পার্লামেন্ট আইন তৈরি করতে পারবে এবং কোনো আদালত কি করতে পারবে না, সেটাকে বাতিল করতে পারবে না। অর্থাৎ সর্বসাকল্যে আমরা দেখতে পেলাম যে মৌলিক অধিকারকে একটু জলাঞ্জলি দিয়ে সংবিধান পার্লামেন্টের হাতে মৌলিক অধিকার বিরোধী অনেক আইন পাশের ক্ষমতা কিন্তু প্রদান করলো। সেটাই মূলত এই 3 নম্বর পয়েন্টের মূল কথা। হ্যাঁ, এরপরে আমরা আসি 4 নম্বর পয়েন্টে, কি পার্লামেন্টের 2টি অধিবেশনের মাঝে বিরতি বাড়ানো হয়। এই কথাটা আমরা জানি যে পার্লামেন্টের অধিবেশন ঠিক কত পরে পরে বসবে সেই বিষয়টা কোথায় বলা আছে, সংবিধানের 72 নং অনুচ্ছেদে বলা আছে। তো এই দ্বিতীয় সংশোধনীর আগে অর্থাৎ 1973 সালের আগে বাংলাদেশের মূল যে সংবিধান ছিল সেই সংবিধানে এক অধিবেশন থেকে অন্য অধিবেশনের বিরতি ছিল 2 মাসের অর্থাৎ 60 দিন, কিন্তু এই দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে সেটাকে করা হয় 4 মাস অর্থাৎ 120 দিন। তো মোটা দাগে এই হলো দ্বিতীয় সংশোধনীর মূল কথা। আমরা এবার যাব তৃতীয় সংশোধনীতে। বরাবরের ঠিক পূর্বেরটার মতোই দেখো আমি এইখানে 2টি তারিখ উপস্থাপন করেছি, একটা হলো 23 নভেম্বর আর একটা হলো 28 নভেম্বর 1974। তো 23 নভেম্বরে কি হয়, 23 নভেম্বরে এই সংশোধনীটা আমাদের যে জাতীয় সংসদ সেখানে পাশ হয়ে যায়। হ্যাঁ, আর 28 নভেম্বর কি হয় 1974 সালে, সেটা মহামান্য রাষ্ট্রপতি এটাতে অনুমোদন দিয়ে দেয়। তৃতীয় সংশোধনীর মূল কথা কি, মূলত ভারত বাংলাদেশের মধ্যে যে সীমান্ত চুক্তি হয়েছিল সেই চুক্তির আসলে একটা রেটিফিকেশন করা। হ্যাঁ, তো সেই সীমানা পরিবর্তনের মতো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার চুক্তি করার পরে সেটা পার্লামেন্ট কিংবা সংশোধনে পরিবর্তন না করলে বিশাল মুশকিল হয়ে যেতে পারে। ঠিক সেই কারণেই এই সংশোধনীটা আনা হলো। সেই প্রেক্ষাপটটা বলি। মূলত আমরা জানি ভারতের সাথে আমাদের দীর্ঘ সীমানা রয়েছে এবং সেই সীমানা ব্রিটিশরা যখন ভারত এবং পাকিস্তান বিভক্ত করে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে পড়েছিল, কিন্তু ব্রিটিশ পিরিয়ডে অনেক দেশীয় রাজ্য ছিল এবং দেশীয় রাজ্যগুলো মূলত রাজারা শাসন করত। তো এমন দেখা গেছে 1947 সালে দেশ বিভাগের পরে ভারতের বিভিন্ন দেশীয় রাজ্যের রাজাদের জায়গা কিন্তু বাংলাদেশ ভূখণ্ডের মধ্যে পড়ে গেছিল। তো সেই সমস্ত জায়গার অধিকার কিন্তু তারা ছাড়েনি। এই সমস্ত খুঁটিনাটি জিনিস নিয়ে কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটু সমস্যা ছিল, যে জায়গাগুলোকে আমরা পরবর্তীতে ছিটমহল হিসেবে উপস্থাপন করেছি। তো সেই জায়গাগুলোর সমাধানের জন্য মূলত এই কাজ করা হয়। তো আমি দেখো এখানে প্রথম যে পয়েন্ট লিখতে সংবিধানের 2 ক এবং 2 খ, মূলত বাংলাদেশে যখন সংবিধান তৈরি করা হয় সেখানে কি ছিল 2 ক, অর্থাৎ 2 কতে যে বিষয়টা ছিল যে বাংলাদেশের সীমানা ঠিক কোন জায়গায় বাংলাদেশের সীমানাটা হবে। হ্যাঁ, তোমরা যদি বাংলাদেশের সংবিধানটা খুলো এবং 2 নং অনুচ্ছেদের খতে যাও তাহলে দেখবে যে 1971 সালে 26শে মার্চের স্বাধীনতা ঘোষণার পূর্বে বাংলাদেশ ভূখণ্ড অর্থাৎ পূর্ব পাকিস্তানের যে অংশটুকু আমরা ছিলাম তার পুরোটাই কিন্তু বাংলাদেশের কি হবে, ভূখণ্ড হিসেবে স্বীকৃত হবে। কিন্তু দেখা গেল কি
ভারতের সাথে সীমানা সম্পর্কিত সমস্যার সমাধানের জন্য আমাদের কিন্তু কিছু অংশ ভারতকে দিতে হচ্ছে, আবার ভারত থেকে কিছু অংশ নিতে হচ্ছে। ঠিক এই বিষয় তো আমাদের সংবিধানে সংযুক্ত করা নাই। ঠিক এই জন্যে 2 খ নামে আর একটা অনুচ্ছেদ কি করা হলো, এই যুক্ত করা হলো, যেটাকে আমরা বলি অনুচ্ছেদ না উপ অনুচ্ছেদ। এবং সেখানে কি বলা হলো, পরবর্তীতে যে এলাকা বাংলাদেশের অন্তর্ভুক্ত হবে সেটাও কি হবে, বাংলাদেশের সীমানা হিসেবে পরিগণিত হবে, সেটা এই 2 খতে বলা হলো। আচ্ছা, ঠিক সেই কারণেই আমরা দেখতে পাই যে 16ই মে 1974 সালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের মধ্যে একটা চুক্তি হয়। কোথায়? দিল্লিতে। সেটাকে আমরা কেউ কেউ বলে থাকি সীমানা চুক্তি কিংবা দিল্লি চুক্তি। তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ 16ই মে 1974 সালে সেই চুক্তিতে মূলত দেখা যায় কি, বাংলাদেশের 15টা সীমানার সম্পর্কিত সমস্যা সমাধানের চেষ্টা করা হয়। এবং এই সংশোধনীর মাধ্যমে আমরা যে কাজটা করি, যে ভারতকে বেরুবাড়ি নামে একটা জায়গা যেটা উত্তরবঙ্গে, সেই জায়গাটা আমরা ভারতকে হস্তান্তর করি, বিনিময়ে আমরা দহগ্রাম ও অঙ্গরপোতা গ্রহণ করি। মূলত এই কাজটা এই 1974 সালের চুক্তির মাধ্যমে করা হয়। কিন্তু সেই চুক্তিকে মানে রেটিফাই করা, পার্লামেন্টে পাশ হওয়া কিংবা সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ ব্যাপারের মধ্য দিয়ে চূড়ান্ত একটা পরিণতিতে আমরা নিয়ে আসতে সক্ষম হই। তো মূলত এটাই কি, মূলত এটা হলো 3য় সংশোধনের মূল কথা। আমার আলোচনা আজকে মূলত আমি প্রায় শেষের দিকে নিয়ে আসছি, তবে আমি একটু চেক করতে চাই যে আমার এই ক্লাস তোমরা এতক্ষণ যে করলে তাতে করে তোমাদের কোনো প্রশ্ন মনের মধ্যে রেইজ হয়েছে কিনা। আমি একটু মোবাইল দিয়ে কলেজের ফেসবুক পেজে চেক করি আসলে কোনো প্রশ্ন এসেছে কিনা। এখন পর্যন্ত আমি একটু দেখি, একটু সময় নিচ্ছি কোনো প্রশ্ন এসেছে কিনা। একটু সময় নিচ্ছি, দেখতে পাচ্ছি কমেন্ট আছে। আচ্ছা, আমাদের একজন স্টুডেন্ট ফারজানা বন্যা, সে ঠিক প্রশ্ন না, একটা উত্তরই দিয়েছে যে সংবিধানের 3য় ভাগে 26 থেকে 44 অনুচ্ছেদের মৌলিক অধিকার সম্পর্কে বলা হয়েছে। হ্যাঁ, আমি এখানে ফারজানা বন্যাকে একটু কারেক্ট করে দিতে চাই। মূলত 26 নং অনুচ্ছেদ থেকে 47 ক নং অনুচ্ছেদের মধ্যে মৌলিক অধিকার সম্পর্কে যাবতীয় তথ্য উপাত্ত আছে। তবে টু দ্য পয়েন্টে 18টি যে মৌলিক অধিকার রয়েছে সেখানে হলো 27 থেকে 44 নং পর্যন্ত বলা আছে। তবে আমি আরেকটু বলতে চাই, একদমই ক্লাসের শুরুতে আমি কি বলেছিলাম, একটা প্রশ্ন ছড়ে দিয়েছিলাম না যে মৌলিক অধিকার ঠিক কোন বিভাগে রয়েছে? ফারজানা বন্যা একদমই সঠিক উত্তর দিয়েছে। আচ্ছা, আরেকজন ফারিয়া স্মৃতি, সে 27 নং অনুচ্ছেদের কথা বলেছে। 27 নং অনুচ্ছেদে মূলত টু দ্য পয়েন্টে মৌলিক অধিকার শুরু হয়েছে। আচ্ছা, তার মানে ফারজানা বন্যা এবং ফারিয়া স্মৃতি, আচ্ছা, তারা দুজন আমার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছে। খুবই ধন্যবাদ, তোমরা সঠিকভাবে উত্তর দিতে পেরেছো। কিন্তু আমি চাচ্ছি যে আর কোনো প্রশ্ন তোমাদের কাছে আছে কিনা। না, আর কোনো প্রশ্ন আমি দেখতে পাচ্ছি না। তো আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করব না। তোমাদের উদ্দেশ্যে বলি যে আমি এই অধ্যায় আরও মনে হয় 2-3টা ক্লাস নিব। নেওয়ার পরে আমি একদিন এই অধ্যায়ে সৃজনশীল প্রশ্ন সলভ ক্লাস নেব। আশা করি সেই ক্লাসটা তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে করবে। তো আজকে আর সময় বাড়াবো না, তোমরা সবাই ভালো থাকো, সেই কামনায় শেষ করছি। সবাইকে ধন্যবাদ।